বদনাপুরের অভিশাপ। অধ্যায় ১। বদনাপুর গ্রাম। বদনাপুরের নাম শুনলেই আশেপাশে গ্রামের লোকেরা একটু থেমে যেত। কারোর মুখে ভয়, কারোর মুখে অদ্ভুত এক কৌতূহল। ছোট্ট নদী কুমারী, আর তার তীরে ঘন বাঁশঝাড়, গা ঢাকা তালগাছ, আর মাঝে এক পুরনো হাবেলি। এই নিয়েই বদনাপুরের পরিচয়। কখনো রাজাদের আমলে নাকি এখানে এক জমিদার ছিলেন, রাজেন্দ্র নারায়ণ রায়। বলে তার হাবেলির ভিতরেই সেই অভিশাপ জন্ম নিয়েছিল। কিন্তু সেই গল্প এখন কেবল বৃদ্ধ লোকদের মুখে শোনা যায়। যেন আগুন নিভে গেছে, শুধু ছাইয়ের নিচে এখনো একটু ধোঁয়া জ্বলছে। গ্রামের সকাল। ভোরে বদনাপুর জেগে ওঠে পাখির ডাক আর গরুর ঘণ্টার আওয়াজে। মহিলারা পুকুরে যায় কলসি নিয়ে। কেউ ধূপ দেয়, কেউ নাম জপে। দূরে বাঁশবনের দিক থেকে শিশির ভেজা কুয়াশা ভেসে আসে নদীর ওপর দিয়ে। তখনও বিদ্যুৎ পৌঁছায়নি এখানে। রাতে কুপি জ্বালানো আলোয় ছেলেরা পড়াশোনা করে, আর বয়স্করা বসে হাটের গপ্প বলে, যার অর্ধেকই নাকি সত্যি ঘটনা। কিন্তু গ্রামের মাঝখানে দাঁড়িয়ে থাকা সেই ভাঙা হাবেলিটা, তাঁকে কেউ ছুঁয়ে দেখে না। দিনে দূর থেকে দেখা যায় তার ভাঙা জানালায় ঝুলে থাকা বটের শেকড়। আর রাতে সেখানে আলো জ্বলে নাকি, কেউ বলে বাতাসের ছায়া, কেউ বলে বিনতা ফিরে এসেছে। রমেনের আগমন। ১৯৫৬ সালের শুরুর এক সকাল। হাটতলা ঘাটে নামল এক তরুণ, পাকা ধুতি, কাঁধে ব্যাগ, হাতে বইয়ের প্যাকেট। নাম তার রমেন চৌধুরী। শহর থেকে বদনাপুরে এসেছে নতুন স্কুল মাস্টার হয়ে। বাতাসে গরুর গন্ধ, কাদা, ফুলের মিষ্টি সুভাষ। রমেন এক মুহূর্তে বুঝে যায় যে শহরের ভিড় থেকে সে অন্য এক জগতে এসে পড়েছে। গ্রামের মোল্লামশাই হাসতে হাসতে বলে উঠলেন, ওহে মাস্টারমশাই, রাতে কিন্তু হাবেলির দিকটা মারাবেন না। রমেন হেসে ফেলল। কেন, ভূত আছে নাকি ওখানে? চারপাশে কয়েকজন চেয়ে রইল, কেউ হাসল না। বয়স্ক কৃষক বলল নিচু স্বরে, ভূত টুত জানি না, কিন্তু ওখানে আলো জ্বলে মাঝরাতে। রমিনের মনে হল হয়তো গ্রামের কুসংস্কার, তবু বুকের ভিতর এক হালকা ঠান্ডা ভাব খেলে এল। হাবেলির রহস্য। স্কুলের পাশের বাড়িতেই রমেনের থাকার ব্যবস্থা। বৃদ্ধ গৃহস্থ হরিপদ তার ঘর দিয়েছেন মাস্টারমশাইকে। রাতে ভাত, ডাল, শাক আর একটুখানি মাছ। সহজ খাবার, কিন্তু মন ভরানো। নতুন স্কুল মাস্টার ও হারানো ডায়েরি। কালীগঞ্জ গ্রামের স্কুলে সেই সকালে সবাই চমকে যায়। পাকা রাস্তা ধরে এক সাইকেলে চড়ে এক নতুন মানুষ এসে দাঁড়াল স্কুলের গেটে। চশমা পরা, ঝকঝকে সাদা পাঞ্জাবি, হাতে চামড়ার ব্যাগ। গ্রামের ছেলেরা ফিসফিস করে, নতুন মাস্টারমশাই নাকি শহর থেকে এসেছেন। তার নাম প্রবীর সেন। হাসি মুখে তিনি বলেন, আমি তোমাদের বাংলা শেখাতে এসেছি, কিন্তু হয়তো তোমাদের কাছ থেকেও কিছু শিখব। গ্রামের সবাই পছন্দ করে তাকে, কিন্তু প্রবীরের চোখের গভীরে এক অদ্ভুত ভয় লুকোনো ছিল। দুদিন পর এক দুপুরে প্রবীর স্কুলের পেছনের পুরনো ঘরটা দেখতে যায়। দরজায় পুরনো তালা, জানালা ভাঙা, ভেতরটা ধুলায় ঢাকা। ভেতরে ঢুকে বাতাসে পচা কাগজের গন্ধ। এক কোণে পুরনো কাঠের বাক্সের ভেতর সে খুঁজে পায় এক ডায়েরি, কালচে, চামড়ার মলাটে লেখা, বিনতা রায়, ১৯৭৪। তেলে কেরোসিনের আলোয় প্রবীর ডায়েরিটা খোলে। প্রথম পাতায় লেখা, যদি কেউ এটা পড়ে জেনে রেখো, আমি মারা গেছি, কিন্তু আমার গল্প এখনো শেষ হয়নি। প্রবীরের হাত কেঁপে ওঠে। সে ভাবে, বিনতা রায়, এ নাম তো আমি শুনেছি, হাভেলির মালিকের মেয়ে। সেই রাতেই হঠাৎ স্কুলের বাইরে থেকে আসে পায়ের শব্দ, ঠক ঠক ঠক, যেন কেউ হেঁটে যাচ্ছে পুরনো হাভেলির দিকে। প্রবীর জানালার ফাঁক দিয়ে দেখে
একটা কালো ছায়া ধীরে ধীরে মিলিয়ে গেল কুয়াশার মধ্যে। সে সিদ্ধান্ত নেয় সকালে ওখানেই যাবে। পরদিন ভোরে প্রবীর হাঁটতে হাঁটতে পৌঁছে যায় কালীগঞ্জের পুরনো হাভেলির সামনে। লোহার গেট মরচে ধরা, বটগাছের শিকড় গেটের ভেতর ঢুকে গেছে। তার হাতে এখনো ডায়েরিটা, বাতাসে ফিসফিসানি, যেন কেউ বলছে, ফিরে এসো। হাভেলির ভেতরে প্রবেশ করতেই মেঝে কোকিয়ে ওঠে। একটা ঘরে পুরনো আয়না। প্রবীরের নিঃশ্বাসে গাড়ে কাঁটা দেয়, কারণ আয়নায় হঠাৎ ধোঁয়ায় লেখা দেখা যায়, তুমি দেরি করে ফেলেছ। প্রবীর ভয়ে পিছিয়ে আসে। হাতের ডায়েরি খুলে দেখে আজকের তারিখ লেখা আছে লাল কালি দিয়ে। ঘরটা কাঁপে, বাতাসে ভেসে আসে নারী কণ্ঠ, তুমি আমার লেখা পড়ছ কেন? প্রবীর ঘুরে তাকায়, কেউ নেই, কিন্তু বাতাসে ছড়িয়ে পড়ে চন্দন আর আতরের গন্ধ। তার বুক কাঁপে, কিন্তু সে আবার ডায়েরির দিকে তাকায়। শেষ পাতায় লেখা, অমিত আমাকে প্রতারণা করেছে, আমি ওকে ভালোবেসেছিলাম, কিন্তু ও আমাকে মেরে ফেলল। এর নিচে আঁকা এক প্রতীক, এক চাঁদ, এক চোখ আর এক ফোঁটা রক্ত। প্রবীর চুপ করে বলে, অমিত, কে তুমি? রাতে স্কুলে আগুন লাগে। সবাই ছুটে আসে, কিন্তু আগুনের উৎস কেউ খুঁজে পায় না। প্রবীর নিজের ঘর থেকে বেরিয়ে দেখে তার ডায়েরি নিজে নিজে খুলে যাচ্ছে। পাতাগুলো উড়ে যাচ্ছে বাতাসে। আকাশে মিলিয়ে যাওয়ার আগে পাতায় লাল আলো জ্বলে উঠে, আর একটা কণ্ঠস্বর, অমিত ফিরে আসবে। সকালে গ্রামের লোকেরা এসে দেখে স্কুলের আধা অংশ পুড়ে গেছে। প্রবীর দাঁড়িয়ে আছে পোড়া ডায়েরির অবশিষ্ট মলাট হাতে নিয়ে। মুখে এক অদ্ভুত শান্তি, কিন্তু চোখে ভয়। গ্রামবাসীরা জিজ্ঞেস করে, আগুন কেমন করে লাগলো মাস্টার মশাই? সে ধীরে বলে, আগুন আমি দিইনি, কেউ চায়নি আমি ওই ডায়েরিটা পড়ি, কিন্তু আমি থামব না। এখন সময় এসেছে বিনতা রায়ের গল্পটা শেষ করার। সেই দিন থেকে প্রবীর আর হাসেনি। প্রতিদিন রাতে স্কুলের ঘরে কেউ ডায়েরির পৃষ্ঠা উল্টানোর শব্দ শুনতে পেত। কেউ কেউ বলতো, মাস্টারমশাই আর বিনতা রায়ের আত্মা একসাথে আছে। আর গ্রামের লোকেরা আজও বলে, কালীগঞ্জের বাতাসে এখনও কেরোসিনের গন্ধ আর চন্দনের ছোঁয়া মেশানো। যেখানে প্রবীর জানতে পারবে বিনতা রায়ের মৃত্যুর পিছনেই লুকিয়ে আছে তার নিজের অতীত। প্রবীর সেন এখন গ্রামের সবাই থেকে আলাদা হয়ে গেছে। স্কুলে সে যায়, কিন্তু ক্লাসে প্রায় কথা বলে না। রাতে সে হাভেলির সামনে বসে থাকে একা, হাতে পোড়া ডায়েরির পৃষ্ঠা, যেখানে এখনো ফেন্ট হয়ে আছে 3টি শব্দ, অমিত ফিরে আসবে। কুয়াশার মধ্যে ভেসে আসে সেই পুরনো নারী কণ্ঠ, তুমি আমার অসমাপ্ত কাজ শেষ করবে। রাতে সে নিজের ঘরের আয়নায় তাকায়। হঠাৎ আয়নার কুয়াশার ভেতর সে দেখতে পায় এক যুবক, 1974 সালের পোশাক পরা, মুখটা যেন তারই মতো, আর পেছনে এক তরুণী, বিনতা রায়। তারা হাসছে, কথা বলছে, তারপর দৃশ্যটা লাল হয়ে যায়। বিনতা পড়ে যাচ্ছে নদীর ধারে, আর সেই যুবক বলছে, ক্ষমা করো বিনতা, আমি বাধ্যে ছিলাম। প্রবীর চিৎকার করে ওঠে, আয়নাটা ভেঙে ফেলে। তার হাতে কেটে যায়, কিন্তু রক্ত থামে না। সকালে দেখে দেয়ালের ওপর লাল রঙে লেখা, অমিতের রক্ত আমার নয়, তোমার। রক্তটা তারই হাত থেকে গড়িয়ে নিচে পড়ছে। সে বুঝতে পারে সেই অমিতের পুনর্জন্ম, বিনতা রায় যার প্রেমে পড়েছিল আর যে তাকে প্রতারণা করেছিল। ও আমার নয়, তোমার। রক্তটা তারই হাত থেকে গড়িয়ে নিচে পড়ছে। সে বুঝতে পারে সেই অমিতের পুনর্জন্ম, বিনতা রায় যার প্রেমে পড়েছিল আর যে তাকে প্রতারণা করেছিল। সে বলে, তুমি প্রতারণা করনি, অমিত করেছিল,
কিন্তু তার রক্ত তোমার ভেতর আছে। আমি শান্তি পাব না যতক্ষণ না অভিশাপ ভাঙে। প্রবীর হাঁটু গেড়ে বসে যায়। সে বলে, আমি কি করব বিনতা? বিনতা ধীরে বলে, যেখানে নদীর ধারে বটগাছ আছে সেখানে আমি মারা গিয়েছিলাম। আমার হাড় এখনো মাটির নিচে বন্দী। সেগুলো মুক্ত করলেই অভিশাপ ভাঙবে। প্রবীর রাতে সেই জায়গায় যায়। নদীর ধারে হিম বাতাস বয়ে যায়। চাঁদের আলোয় সে মাটিতে খুঁড়তে শুরু করে। মাটির ভেতর থেকে বেরিয়ে আসে এক পুরনো পায়েলের টুকরো আর এক নারীর হাড়। হঠাৎ বাতাস ঘুরে ওঠে, আর তার সামনে বিনতার আত্মা ধীরে ধীরে মিলিয়ে যায়। কিন্তু সেই মুহূর্তে পেছন থেকে আসে আরেক ছায়া, এক পুরুষের আত্মা, চোখে আগুন। সে বলে, আমি অমিত। এই হাড়ের নিচে আমার সত্য দাফন করা হয়েছিল। প্রবীরের কণ্ঠ রুদ্ধ হয়ে যায়। অমিতের আত্মা বিনতার দিকে তাকিয়ে বলে, তুমি ভালোবাসা দিয়েছিলে, কিন্তু আমায় অভিশাপ দিলে। এখন তোমার মুক্তি আর আমার অনন্ত আগুন। বিনতা চিৎকার করে মিলিয়ে যায়। হাভেলির দিকে বজ্রপাত হয়। রাতের মধ্যে কালীগঞ্জ হাভেলি আগুনে জ্বলে ওঠে। গ্রামের সবাই দূর থেকে দেখে। আগুনের ভেতর একজন মানুষ দাঁড়িয়ে আছে, তার চারপাশে ছায়ারা ঘুরছে। ভোরে যখন আগুন নিভে যায়, কেউ আর প্রবীরকে খুঁজে পায় না। দুদিন পর স্কুলের টেবিলের ওপর পাওয়া যায় এক নতুন ডায়েরি। তার মলাটে লেখা, প্রবীর সেন ২০২৫। প্রথম পাতায় শুধু একটি বাক্য, অমিতের আত্মা এখন আমার মধ্যে। গ্রামের বয়স্করা বলে, অভিশাপ ভাঙে না, শুধু নতুন দেহ খুঁজে নেয়। আর কালীগঞ্জের বাতাসে এখনও ভেসে আসে এক কণ্ঠস্বর, বিনতা, আমি ফিরে এসেছি। সমাপ্তি। অধ্যায় ৩, অভিশপ্ত উত্তরাধিকার। এই অধ্যায় প্রমাণ করে মৃত্যু কখনো শেষ নয়, শুধু রূপ বদলায়